Arjun is batting. Why are we cheering for Golu? He isn't even here. Arey, you don't know. He hasn't come so that we don't get infected. Spread of novel coronavirus disease can be stopped. Staying away from public places when you have fever with cold and cough could stop spreading it. Help us to help you. Visit your nearest health facility if you have cough, fever or difficulty in breathing, or contact helpline number 9111 2397 8046. নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি সূচিপত্রকে সঙ্গে নিয়ে। সূচিপত্র বাংলা সাহিত্যের রোমাঞ্চকর ও ভৌতিক স্টোরিওগ্রাফি। তোমরা তো জানোই সূচিপত্র মানে আরো একটা নতুন গল্পের পাতা উল্টানোর জন্য কিছু দিনের অপেক্ষা। তোমাদেরকে গত 2 সপ্তাহ ধরে আমরা শুনিয়েছি ড্রাকুলা সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব। আজ শোনাবো ড্রাকুলা সিরিজের তৃতীয় ও অন্তিম পর্ব। ব্রাম স্টোকারের লেখা এই ড্রাকুলা সিরিজ প্রথম প্রকাশিত হয় 1897 সালের 26শে মে, আর তারপরেই সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে থাকে ড্রাকুলা ও তার স্রষ্টা ব্রাম স্টোকারের নাম। ড্রাকুলা সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে পৃথিবীতে মোট 418টি ভাষায় অনুদিত হয়েছে এই ড্রাকুলা সিরিজ। ড্রাকুলা সিরিজকে বাংলায় অনুবাদ করেছেন শ্রী পৃথ্বীরাজ সেন, আর তোমাদেরকে আমরা শোনাচ্ছি ড্রাকুলা সমগ্র এই বইটি থেকে, যে বইটি প্রকাশিত হয় কলকাতার সূর্য প্রকাশনী থেকে। আমাদের সূচিপত্রের পাতায় পর্ব পরিচালনা, মূল ভাবনা, শব্দ সংযোজনা এবং আবহ সৃষ্টি করেছেন শ্রী রাজা বাবু। আজকের তৃতীয় তথা শেষ পর্ব শুরু করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। ব্রাম স্টোকার যে 13খানি গল্প নিয়ে ড্রাকুলা সিরিজ রচনা করেছিলেন, তার প্রথম 2টো গল্প আমরা ইতিমধ্যেই তোমাদেরকে শুনিয়েছি। বাকি 11টা গল্পের মধ্যে প্রথম 2টি গল্পের সঙ্গে কোনো বাস্তব মিল কিন্তু ব্রাম স্টোকারের লেখায় খুঁজে পাওয়া যায়নি। যারা সাহিত্যটিকে ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তারা এই বিষয়টি সম্পর্কে কিন্তু একদম অবগত আছেন। আমাদের টিম সূচিপত্র তৃতীয় পর্বটি পরিচালনা করেছেন বাকি 11টি গল্পের মূল সারাংশ এবং ভাবনাটিকে নিয়ে, এবং তারা দেখিয়েছেন মিস্টার জোনাথন হারকার বা ড্রাকুলার পরে কি হয়। যদিও আসল গল্পের সঙ্গে আমাদের সূচিপত্রের তৃতীয় পর্বের গল্পের কোনো বাস্তবিক মিল নেই, অডিও স্টোরি রূপে নাটকীয়তা সৃষ্টির জন্য আমরা গল্পটিকে নিজেদের মতন সৃষ্টি করে নিয়েছি, এবং গল্পের ক্লাইম্যাক্স আমরা করতে বাধ্য হয়েছি নিজেদের মতন। এই জন্য আমরা শ্রী ব্রাম স্টোকারের কাছে অজান্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সমস্ত গল্পগুলোকে একসঙ্গে শোনার জন্য বা পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল সূচিপত্র এন্টারটেনমেন্ট, আর পাশে দেওয়া বেল আইকনটি টিপতে যেন ভুল না হয়। আমরা সাথে ধন্যবাদ দেব শ্রী অরিন্দম ঘোষাল মহাশয়কে তাদের ওয়েবসাইট www.arisumu.com এ আমাদের সমস্ত গল্পগুলোকে একসঙ্গে স্থান দেওয়ার জন্য। তোমরা সেখান থেকে সহজেই সমস্ত গল্পগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। গল্পের সূত্রধর, গল্প পাঠে জোনাথন হারকার ড্রাকুলা ও ফাদারের ভূমিকায় আমি অনির্বাণ, মিনা মুর ও অন্যান্য নারী চরিত্রে বাংলা সিনেমার অভিনেত্রী বনি। শুরু হচ্ছে আজকের গল্প, ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্ব। মিনা হারকার একটা চিঠি লিখেছিল কুমারী লুসি ওয়েন্টনরাকে। 9ই মে। প্রিয় লুসি, অনেক রকম ঝামেলায় থাকার জন্য তোকে চিঠি দিতে পারিনি, এর জন্য আমায় ক্ষমা করবি। আমার বিদ্যালয় জীবন যে কি অসহ্য হতে পারে তা তুই কল্পনা করতে পারবি না। মনে মনে ভাবি আবার কবে তোর সঙ্গে আনন্দ করব। অনেক রাত জেগে শর্ট হ্যান্ড করি যাতে বিয়ের পর আমি জোনাথনকে ওর কাজে সাহায্য করতে পারি, আর যদি সত্যিই তা পারি নিজেকে খুব ভাগ্যবতী মনে করব। গতকাল বিকেলে ট্রান্সিলভেনিয়া থেকে জোনাথনের লেখা চিঠি পেলাম। তাতে লেখা আছে সপ্তাহখানেকের মধ্যে সে ফিরে আসবে। যাত্রার বিশদ বিবরণ ওর কাছ থেকে শোনার জন্য আমি এখন থেকেই ছটপট করছি। মনে মনে ভাবছি যদি একসঙ্গে ওর সাথে যেতে পারতাম। এখন গির্জায় রাত 10টার ঘন্টা বাজছে। চিঠি আমি আজকের মতো এখানে শেষ করলাম। ভালোবাসা নিস, ইতি
তোর মিনা। এর কিছুদিন পরে মিনা লুসির সঙ্গে দেখা করে, আর আমরা জানতে পারি সেটা মিনা হারকারের ওরফে মিনা মুরের দিনলিপি থেকে। 25শে জুলাই, প্রায় অনেকদিন পর আমি আর লুসি এখানে বসে প্রায় ঘন্টা খানেক হলো গল্প করছি। আগা গোড়া নতুন করে লুসি গল্প শোনালো। তখন আমার কেন জানি না জোনাথন হারকারের কথা বারবার মনে পড়তে লাগলো। তখনই মনটা আমার বিষণ্ণ হয়ে গেল আর চোখে জল এলো। না, আজ প্রায় 2 মাস হতে চলল, তার কোনো খবর নেই। সে কেমন আছে, কোথায় গেছে, আমার কথা হয়তো সে প্রায় ভুলে গেছে। 26শে জুলাই, আমি তখন মনে মনে ভীষণ ক্লান্ত। একটি চিঠি পেয়েছি জোনাথনের কাছ থেকে, গতকাল হকিন্সের কাছে ওকে লেখা। মাত্র 1 লাইনের চিঠি লিখেছে প্রাসাদ দুর্গ ড্রাকুলা থেকে। আমি কাল বাড়িতে রওনা হচ্ছি। সমস্ত ব্যাপারটা কেমন যেন খাপছাড়া বলে মনে হচ্ছে। 30শে জুলাই, কোনো খবর নেই জোনাথনের। অন্তত ছোট একটা চিঠি পেলেও মনে শান্তি পেতাম। 3রা আগস্ট, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এখনো পর্যন্ত জোনাথনের কোনো খবর পেলাম না। মনে মনে ভাবলাম ওর নিশ্চয়ই শরীর খারাপ, না হলে ঠিকই চিঠি লিখত। 19শে আগস্ট, জোনাথনের খবর শেষ পর্যন্ত পেলাম না। আমি এত সুখ কি করে সইব? বুদাপেস্টের সেন্ট জোসেফ হাসপাতাল থেকে সিস্টার আগাথার লেখা চিঠিটা মিস্টার হকিন্স আমাকে লুসিদের ঠিকানায় পাঠিয়েছেন। হাসপাতালে প্রায় 6 সপ্তাহ ওখানে থাকাতে মানসিকভাবে অসুস্থ ছিল। তবু এখনো যদিও তিনি সুস্থ হয়ে উঠেছেন, সে যদি ওখান থেকে ছাড়া পায়, ওকে দেখার জন্য একজন সব সময় সঙ্গীর প্রয়োজন আছে। ঠিক করলাম আমি এখান থেকে সোজা লন্ডন যাব, তারপর বুদাপেস্ট রওনা দেব। আমি ওকে চোখে দেখা না অবধি কিছুতেই স্থির থাকতে পারছি না। প্রিয় ম্যাডাম, শ্রীযুক্ত জোনাথন হারকারের ইচ্ছায় জানাচ্ছি যে প্রচন্ড মানসিক আঘাতের ফলে তিনি 1.5 মাস প্রায় অসুস্থ ছিলেন। ভগবানের আশীর্বাদে তিনি এখন পুরোপুরি সুস্থ হলেও খুবই দুর্বল। তাই আপনাকে জানাচ্ছি যে উনি আমায় বিশেষভাবে আপনাকে জানাতে বলেছিলেন। এই অবস্থায় আমি আপনার থেকে একান্ত সাহায্য ও সাহচর্য কামনা করি। অবশ্য অর্থনৈতিক দিক থেকে সাহায্য করলে আরো সুবিধা হয়। আপনার সঙ্গে চিঠি দিয়ে আগে যোগাযোগ করতাম, কিন্তু আমাকে এই কারণে অপেক্ষা করতে হলো যতক্ষণ না ওর স্মৃতিশক্তি ফিরে আসছে। অজস্র প্রীতি ও শুভেচ্ছা সহ, সিস্টার আগাথা। এরপরে মিনা মুর দেখা করে জোনাথন হারকারের সঙ্গে। জোনাথন হারকার মিনা মুরকে তার সেই কাউন্ট ড্রাকুলার প্রাসাদে বসে লেখা দিনলিপিটা তুলে দেয়। মিনা মুর কথা দেয় সে সেটাকে খুব শীঘ্রই টাইপ করে ফেলবে। জোনাথন হারকারের কাছ থেকে মিনা মুর এ কথাটাও জানতে পারে কাউন্ট ড্রাকুলা তার রক্ত পিপাসা মেটানোর জন্য তারপরে কিভাবে গ্রামে গ্রামে অত্যাচার করে বেড়াচ্ছিল, এবং কি করে ফাদার মার্লোর সাহায্যে কাউন্ট ড্রাকুলার বিনাশ ঘটে। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ থেকে বেরিয়ে আসার পর জোনাথন হারকারের ভবিতব্য কি ছিল, জোনাথন হারকার কিভাবে লন্ডন শহরের হাসপাতালে এসে পৌঁছালো, আর কিভাবে বা শেষ হয়ে গেল ড্রাকুলা, তার পুরোটাই আমরা জানতে পারি মিনা হারকারের দিনলিপি থেকে। মিনা হারকারের দিনলিপি। 24শে সেপ্টেম্বর, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমাকে সারা রাত দিনলিপি ঘুমোতে দেয়নি। কি দুঃসহ নরক যন্ত্রণাই না বেচারি জোনাথনকে ভোগ করতে হয়েছিল। পিছনে ফেলে আসা দিনগুলোকে দুঃস্বপ্নের মতন ভয়াবহ মনে হচ্ছে। মাত্র তো কয়েকটা দিন, অথচ ভাবলে মনে হচ্ছে দীর্ঘ কয়েক বছর আমি কাটিয়ে এলাম। আজ আমি আবার নিজের পড়ার ঘরে বসে ডায়েরি লিখছি, নিজের চেয়ার টেবিলে বসে। আমি যে আগের মতন জীবনের স্বচ্ছন্দ গতিতে ফিরে আসতে পারবো, এই আশা আমার জীবন থেকে চিরদিনের মতন হারিয়ে যেতে বসেছিল।
বাইরের পৃথিবীর আলো আবার যে আমি দেখতে পারবো, আমার পরিচিত পরিবেশে চলতে ফিরতে পারবো, পরিচিতদের চোখের সামনে দেখতে পাবো, কয়েকদিন আগেও আমি এসব একদমই ভাবতে পারতাম না। এই সমস্ত ভাবনা ছিল আমার আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। তখন এই কল্পনাগুলো আমার নিজের কাছেই অবাস্তব বলে মনে হতো। আর আজ ঈশ্বরের কৃপায় সেই অসম্ভবই যেন সম্ভব হয়েছে। দুঃস্বপ্নের রাতের মতন দুঃসহ ভয়ানক কুটিল দিনগুলো আমি পার করে আসতে পেরেছি। কোনো কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই ফাদার মার্লোকে জানাবো বলে। ফাদারের উপস্থিত বুদ্ধি এবং দুঃসাহসিক চেষ্টার জন্যই নতুন করে জীবন ফিরে পেয়েছি আমি আজ। এই ধরনীতে দ্বিতীয় কোনো প্রাণী আমার খোঁজই পেত না। আজ ফাদারের সঙ্গে আলাপ না হলে হয়তো কবরখানা নরকে এক অবিশ্বাস্য জঘন্য পরিসমাপ্তি ঘটত আমার জীবনের। সবাই জানতো আমি হারিয়ে গেছি। হর্স্টেল গ্রামের মানুষদের নরখাদক বাঘের হাত থেকে বাঁচাতে গিয়ে যে আমি নিজেই বাঘের কবলে পড়ে প্রাণ হারিয়েছি, এটাই সকলে ভেবেছিল। আমার জীবনের প্রকৃত পরিণতি এই গ্রামের আরো অনেক কয়েকটি মৃত্যুর মতোই থেকে যেত অজানা রহস্যে ঢাকা। এই ব্যাপারটাকে নিয়ে কেউ মাথা ঘামাবার প্রয়োজনও মনে করত না। আজ আমি বুঝতে পারছি আমাদের হারিয়ে যাবার খবর কারো পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। এই রহস্য যেমন ভয়াবহ তেমনি অবিশ্বাস্য ছিল। ফাদার মার্লো আমার জীবনদাতা। আজ এই ডায়েরি লিখতে শুরু করলাম তাকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে। ফাদার মার্লো আমাকে কাউন্ট ড্রাকুলার প্রাসাদ থেকে উদ্ধার করে নিয়ে আসেন শহর থেকে মাইল 25 দূরে হর্স্টেল গ্রামে। প্রাসাদটা থেকে আরো 4 মাইল পথ যেতে হয় পাহাড়ি রাস্তার উঁচু নিচু পথ ভেঙে। গভীর জঙ্গলে ভরা দুপাশ। জঙ্গল পার হলেই এই গ্রামটি প্রাচীন পাহাড়ের কোলে অবস্থিত। এর আগে আমার কোনো সুযোগ হয়নি এই হর্স্টেল গ্রামের ভেতরে যাওয়া। একদিন হঠাৎ ফাদার মার্লোর গির্জাতে এসে উপস্থিত হন গ্রামেরই 2 জন। তারা এক ভয়াবহ ঘটনার বিবরণ ফাদার মার্লোকে শোনায়। তাদের গ্রামে গত 1 মাস যাবৎ নরখাদক বাঘের উপদ্রব হয়েছে। বড় বিচিত্র এই নরখাদকের রক্ত তৃষ্ণা। 6 বছরের শিশুই হচ্ছে তার প্রধান লক্ষ্য। সব সময় শিকারের জন্য ওত পেতে আছে। বাচ্চারা একটু নজরের আড়ালে হলেই বাঘ লাফিয়ে পড়ে যেন শূন্যে উধাও হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে। কোথা হতে আসে, কোথায় চলে যায়, কোনো হদিশ পাওয়া যায় না। 2টি করে শিশু হারিয়ে যায় প্রায় প্রতি সপ্তাহে। আরো আশ্চর্য ঘটনা এরপরে ঘটেছিল। যত শিশু নিরুদ্দেশ হয়েছে খুঁজে পাওয়া যায়নি তাদের মৃতদেহ। একাধিকবার গ্রামের লোক খোঁজ করেছে দল বেঁধে আশেপাশের পাহাড়ি গুহায়, ঝোপে, জঙ্গলে, সর্বত্র। কোথাও খুঁজে পাওয়া যায়নি শিশুর মৃতদেহের সামান্য চিহ্ন। আমাকেও ডেকে নিয়ে গিয়েছিলেন ফাদার। গ্রামবাসীদের পাশে বসে আমিও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনেছিলাম তাদেরই মুখ থেকে। যারা এসেছিলেন আমাদের গির্জায় তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত। কেউ 2 বছরের ছেলেকে হারিয়েছে, আবার কেউ হারিয়েছে তার 1 বছরের মেয়েকে। মৃত্যু কেমন যেন তাদের নিঃশব্দে ছিনিয়ে নিয়ে গেছে। বাড়ির লোকজনের মধ্যে থেকে তা কেউ টের পায়নি। কোনো রকম হাক ডাক শব্দ না করেই বাঘটা শিকার ধরে নিয়ে চলে যায় হাওয়ায় ভর করে। বাঘকে অশরীরী আত্মা ভর করেছে গ্রামের লোকের ধারণা। প্রতি সপ্তাহে মানুষের চোখের আড়াল থেকে বাঘটা যেন কোনো না কোনো পরিবারের সর্বনাশ করে চলেছে। একদিন এক মহিলা পুকুর ঘাটে স্নান করছিলেন, আর পুকুরের কাছেই এক গাছতলায় তার 4 বছরের শিশুটি দাঁড়িয়েছিল। পরন্ত বেলায় সূর্যের আলো ছড়িয়ে আছে। এমন সময় একটা বাঘ নিঃশব্দে জঙ্গল থেকে বেরিয়ে এসে শিশুটির ওপর চড়াও হয়। শিশুটির আর্তনাদে তার মা উঠে দাঁড়াতেই এই দৃশ্য দেখতে পেলেন। পাড়ায় হইচই পড়ে যায়।
গ্রামবাসীরা বেরিয়ে আসে লাঠি সোটা নিয়ে। তখন বাঘটা তার মুখের শিকার ছেড়ে দিয়ে লাফ দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল। বাঘটি শিশুর ঘাড়ের হাড় এমন ভাবে গুড়িয়ে দিয়েছিল যে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানোই যায়নি। এই ঘটনার পর কয়েকদিন পার হতে না হতেই একটি বাড়িতে সন্ধ্যা রাতে আরো একজনের গলার আওয়াজ পাওয়া যায়। 2 বছরের এক শিশু দাওয়ায় বসে আপন মনে খেলা করছিল। তাকে একলা রেখে তার মা বিশেষ প্রয়োজনে পাশের বাড়িতে গিয়েছিল। শিশুটির মা ফিরে এসে দেখে যে দাওয়ার উপরে তার সন্তান নেই। বাড়ির অন্যান্য লোকজনকে জিজ্ঞাসা করতে তারাও শিশুটির বিষয়ে কোনো খোঁজ দিতে পারেননি। শিশুটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত সবাই দেখেছিল শিশুটি বারান্দায় বসেই খেলা করছে। আর তখনই শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে যায় সারা পাড়া জুড়ে। সবাই মিলে খোঁজাখুঁজির পরও শিশুটিকে কেউ কোথাও খুঁজেই পেল না। সবাই অনুমান করল বাঘটি অন্য দিনের মতন কখন নিঃশব্দে এসে শিশুটিকে মুখে করে নিয়ে পালিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এমন কি কিছু পাওয়া গেছে, যেমন মাটিতে পায়ের দাগ বা রক্তের দাগ? না বাবু, এমন কিছু তো আমরা পাইনি বাবু। আমরা তো চারদিকে তন্ন করে খুঁজেছি, আর তখনই আমরা বুঝতে পারি বাঘটি এই দুর্ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে প্রায় 2-3 দিন ছাড়াই একে একে শিশুগুলি সব নিখোঁজ হয়ে যাচ্ছে গ্রামের কোনো না কোনো বাড়ি থেকে। এই গ্রামটি শহর থেকে অনেক দূরে, সেরকম সুযোগ নেই যে সব সময় গ্রামের খবর শহরে পৌঁছাবে। এই জন্য পুরো গ্রামটা ভীত হয়ে আছে। এ ব্যাপারে থানার লোকজন কোনো গা করে না। তারা বলে জঙ্গলের বাঘের বিরুদ্ধে তারা কি করতে পারবে, আর বাঘটিকে না দেখতে পেলে তারাই বা ধরবে কি করে। যদি কখনো তাকে দেখা যেত তখন নয় বন্দুকবাজ পাঠিয়ে তাকে মারার ব্যবস্থা করা হতো। এই অবস্থায় ওপর মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা ছাড়া তাদের কিচ্ছু করার নেই। ফাদার এতক্ষণ আমার সঙ্গেই আমার ঘরেই বসেছিলেন। আমারই মুখ থেকে ফাদার শুনছিলেন আমার প্রাসাদে কাটিয়ে আসা বিগত কয়েকদিনের ঘটনা। ফাদার কোনো মন্তব্য করলেন না, কিন্তু লক্ষ্য করলাম তার কপালে চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠেছে, এবং চিন্তিতভাবে উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে যাওয়ার আগে আমাকে বিশ্রাম করতে বলে ফাদার চলে গেলেন। কিন্তু আমার বিশ্রাম নেওয়া হলো না। ফাদারকে সকালেও হাসি খুশি প্রাণবন্ত দেখেছি, অথচ এবেলা তাকে অসম্ভব গম্ভীর আর অন্যমনস্ক দেখাচ্ছে, যেন সর্বক্ষণ তিনি কিছু একটা ভেবে চলেছেন। ফাদারের এই আকস্মিক পরিবর্তনে আমার মনে খটকা লাগলো। যাই হোক, আমি অনেক রকম চিন্তা মাথায় নিয়ে 5টা পর্যন্ত এপাশ ওপাশ করে আমার তথ্যাদি সংগ্রহের কাজ সম্পূর্ণ করলাম। ভাবলাম কাল সকালেই আমি লন্ডন ফেরত যাব। জানলা দিয়ে আমার নজর বাইরে গিয়ে পড়ল। দেখলাম বাবলা গাছের ছায়া দীর্ঘ হয়েছে। কি মনে হতেই উঠে পড়ে পোশাক পরে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়লাম। ভাবলাম হাতে যখন কয়েক ঘন্টা সময় আছে তখন গ্রামটা একটু ঘুরে দেখলে মন্দ কি। আর আমি তো এখন রীতিমতন সুস্থ, শারীরিক এবং মানসিক 2 দিক থেকেই। এরকম ভাবেই আমি উদ্দেশ্যহীন হয়ে ঘুরে বেড়াতে লাগলাম গ্রামের নানান পথে। গ্রামটা গড়ে উঠেছে পাহাড়ের গা ঘেঁষে। ওখানে বাড়ি ঘর ছিল বেশ ফাঁকা, তবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গ্রামের রাস্তাঘাট। এখানকার পথঘাটগুলো কোথাও উঁচু আবার কোথাও নিচু। সূর্য প্রায় অস্তমিত হয়ে এসেছে। মনে হলো গির্জায় ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তাই আমি গির্জার উদ্দেশ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। যে পথ ধরে হাঁটছিলাম তার বাম দিকের জমিটা ছোট্ট, একটা টিলার মতন উঁচু। আমি দেখতে পেলাম উঁচু জমির মাথায় একটা জীর্ণ পাকা দোতলা বাড়ি। বাড়িটা দেখে মনে হচ্ছে গাছপালার পটভূমিতে ছবির মতন আঁকা। এই দৃশ্যটা আমার খুব আকর্ষণীয় লাগলো। আশেপাশে 3 দিকে অনেকখানি জায়গা খালি, সেখানে কোনো গাছপালা ছিল না। বাড়িঘর অনেক দূরে দূরে।
মনে হলো নির্জনে বসবাসের জন্য যেন লোকবসতি স্পর্শ এড়িয়ে এই জীর্ণ দোতলা বাড়িটা তৈরি করা হয়েছিল। বাড়ির পিছন দিকটা বিস্তীর্ণ ঘন জঙ্গল। বাড়ির নিচতলাটা পুরো অন্ধকার, দরজা জানলাগুলো সবই বন্ধ। গোটা 2 জানালা ওপরের তলায় একদিকে খোলা আছে। ঘরে আলো জ্বালানো হয়েছে, চোখে পড়ছে জানলার পথে সেই আলো। ঘরে যে কোনো জনমানবের চিহ্ন নেই সেটা আমি হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম। কিন্তু ঘরে যদি মানুষ থাকতো তাহলে এখান থেকে আমার চোখে পড়ার কথা। অথচ বারান্দার দিকে দরজা ও জানালা 2 খোলা, সেটা আমি লক্ষ্য করেছিলাম। মাত্র একটি ঘর খোলা রয়েছে ওই অত বড় বাড়িতে। হয়তো লোকজন খুব কম। এই আরণ্যক পরিবেশে যিনি এই লোকবসতি স্পর্শ এড়িয়ে নির্জনতা বেছে নিয়েছেন, সহজেই আমার মন স্পর্শ করল তার চিন্তা ও রুচির অসাধারণত্বের কথা ভেবে। চারপাশটা আস্তে আস্তে ক্রমশ ঝাপসা হয়ে আসছে। বাড়িটাকে ঘিরেও ঘন অন্ধকার জমতে শুরু করেছে। সুড়ি পথটা ডান দিকে মোড় নিয়ে বাড়ির সামনে দিয়েই জঙ্গলের দিকে চলে গেছে। ওপাশটা নিরেট কালো, অন্ধকারের জন্য মনে হয় কেউ যেন কালি লেপে দিয়েছে। ঘন অন্ধকারে দৃষ্টি বিদ্ধ হয় না। সহসা বিদ্যুৎ চমকের মতন আমার মনে হলো এই তো নিঝুম বাড়ির পরিবেশ। হিংস্র কোনো সাপদ যদি জঙ্গল থেকে সন্তর্পণে বেরিয়ে এসে বাড়িতে ঢুকে ওত পেতে থাকে, কারুর বোঝবার ক্ষমতা নেই। তারপর হঠাৎ ঠিক একটা সুযোগ বুঝে বাচ্চাটাকে ঘাড় কামড়ে নিয়ে অন্ধকারে লুকিয়ে যাওয়া এ কি অসম্ভব? স্বাচ্ছন্দ্যেই ঘটনাটা ঘটতে পারে কারোর নজরের আড়ালে। শিশুরা অসহায় বলে কোন রকমের বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তাই এই অবস্থায় শিশুরা চালাক মানুষ খেকো বাঘের একমাত্র লক্ষ্য হয়। এই সব ভাবতে ভাবতে ক্ষণিকের জন্য আনমনা হয়ে গিয়েছিলাম। খেয়াল ছিল না যে কখন বাড়িটার সামনে বেশ কয়েক পা জঙ্গলের দিকে এগিয়ে গেছি। পিছনে একটা কিসের শব্দ হতে আমার খেয়াল হলো। চকিতে ঘুরে দাঁড়িয়ে অবাক হলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখে। নিজের অজান্তেই আমি এগিয়ে চলেছি জঙ্গলের দিকে, কিন্তু এখন আমার ঘরে ফেরার পথ ধরার কথা। এই নির্জন নিরালা পথে আশ্চর্যের কিছু নয় মানুষ খেকো বাঘের মুখে পড়ে যাওয়া। ভেবে আতঙ্কিত হয়ে উঠলাম। সেই নরখাদকেরই সন্তর্পিত পায়ের শব্দ শুনতে পেলাম যেন। সন্ধে হয়ে গেছে। অন্ধকারের জন্য পরিষ্কার কিছু নজরে পড়ছে না। কেবল কিছু দূরে ভুতুরে বাড়িটার ব্যালকনিতে চোখে পড়ছে আলোর ক্ষীণ আভাস। অবস্থা বুঝবার জন্য সোজা হয়ে চোখ রাখলাম সামনের দিকে, যদি কোনো বিপদের ইঙ্গিত চোখে পড়ে। আর তখনই বুঝতে পারলাম বড় বোকার মতন কাজ করেছি খেয়ালের ঘোরে। সামনের পথরেখা অন্ধকারে মিশে গেছে। আমার উচিত ছিল ভেবে চিন্তে সামনের দিকে এগোনো। যেহেতু এই জায়গায় আমি নতুন এসেছি, তাই আমার ফিরে যাওয়ার কথা ভাবা দরকার ছিল। আমার সঙ্গে আলোও নেই। এই পাশে লোক চলাচল নেই, কারণ এখানে লোক বসতিই নেই। তাই রীতিমতন অসুবিধায় পড়তে হলো আমাকে। ধীর পদক্ষেপে বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছি সবে। তাকিয়েছি ব্যালকনির দিকে। সহসা একটি শিশুর আর্ত কণ্ঠ চারপাশে নিরেট নিস্তব্ধতা খান খান করে দিয়ে ভেসে এলো বাড়িটার ভেতর থেকে। একবার আটকে উঠে আবার থমকে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম যে বাড়ির লোকজন কি কেউ শিশুটির কণ্ঠস্বর শুনতে পেল না? মুহূর্তের মধ্যে বাঘটা কি শিশুটাকে নিয়ে গা ঢাকা দিয়েছে? তাহলে কেন আগের মতন নীরব নিস্পন্দন গোটা বাড়িটা? ভাবলাম কাউকে কি চিৎকার করে ডাকবো, কিন্তু আগের মতোই ঘরের আলো জ্বলছে। দেওয়ালের গায়ে একটা কম্পমান শিখার আভাস পাওয়া যাচ্ছে। উদ্বেগ, শঙ্কায়, বিস্ময়ে তখন আমার অন্য এক মানসিক অবস্থা। গন্তব্য ভুলে কতক্ষণ যে তাকিয়ে রইলাম তা আমার খেয়াল ছিল না। পরে মনে হলো ব্যাপারটা নিশ্চয়ই কোনো দুর্ঘটনা নয়। হয়তো কোনো কারণে বাড়ির ভেতরের অংশে শিশুটি কাঁদতে কাঁদতে থেমে গেছে, আর নয়তো তার মা তাকে কোলে তুলে নিয়েছে।
আর এমনই সময় হঠাৎই নিভে গেল ঘরের ভেতরের আলোটা। ঘন অন্ধকারের মধ্যে গোটা বাড়িটা যেন মিলিয়ে গেল। পুরো ব্যাপারটা তখন আমার আশ্চর্য লাগলো। এবারেও কাউকে চোখে পড়ল না। আমি আর দাঁড়িয়ে না থেকে দ্রুত পা চালালাম। হঠাৎই আমার গাটা ছমছম করে উঠল। হাওয়ার গতিও অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এগোলাম। আকাশের নক্ষত্রর আলোয় একটা ক্ষীণ আভাস চোখে পড়ছিল সামনের বিছানো পথে। আমি এগিয়ে চললাম সেই রেখা ধরেই। যেই বড় রাস্তার মুখে পা দিয়েছি, অসংখ্য শেয়ালের মিলিত উচ্চকিত চিৎকার জীবন্ত বিভীষিকার মতন পিছন থেকে আমার কানে এসে বাজতে লাগলো। মনে হলো যেন অপার্থিব এক দীর্ঘ পৈশাচিক অন্ধকার ভেদ করে অট্টহাসির আওয়াজ ছুটে আসছে আমাকে লক্ষ্য করে। পেছনে ফেলে আসা পথের দিকে পলকের জন্য একবার ঘাড় ঘুরিয়ে তাকালাম। নিশ্চিদ্র নিরেট অন্ধকার ছাড়া আমার চোখে আর কিছুই পড়ল না। রুদ্ধ নিঃশ্বাসে লাফিয়ে উঠে পড়লাম রাস্তার উপর। এই অন্ধকারের মধ্যে এখনো আমাকে আরো ৮ ঘন্টার পথ হাঁটতে হবে। নিজের ঘরে ফিরে আসার পর ফাদারকে সমস্ত ঘটনা জানালাম। ফাদার কয়েক মুহূর্তের জন্য তার বিস্মিত চকিত দৃষ্টি আমার মুখের দিকে ধরে রাখলেন। পরে বললেন, দীর্ঘদিন ধরে বাড়িটা ফাঁকাই পড়েছিল। জানি কোনো লোকজন এখানে থাকে না। ওই বাড়িটা এই অঞ্চলে জমিদারের শেষ পুরুষের বসত বাড়ি। অনেকটা জমিও আছে ওই বাড়ির কাছটাতে। এক সময় গির্জার অনাথ নিবাসের জন্য খবরাখবর করেছিলাম যদি বাড়িটা পাওয়া যায়, কিন্তু বিদেশে থাকেন উত্তরাধিকারী, তাই আর যোগাযোগ করা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। ফাদার কয়েক মুহূর্ত বিরতি নিলেন। কুঞ্চিত হলো তার ললাট। পরে বললেন, নরখাদক বাঘটা যে নির্জন বাড়িতে আস্তানা গেড়েছে তা ঘরের আলোটা না থাকলে স্বচ্ছন্দে সেটা মনে করা যেত। শিশুগুলোকে ধরে ওখানে নিয়ে চলে আসে। তুমি হয়তো এরকমই একজন হতভাগ্য শিশুর আত্মনাদ শুনতে পেয়েছ। ফাদার হঠাৎ করেই কেমন যেন গম্ভীর হয়ে গেল। কারণটা আমার কাছে পরিষ্কার হলো ফাদার যখন গম্ভীর হয়ে গেল। তার সংবেদনশীল মনকে পরস্পর শিশু মৃত্যু বিচলিত করেছে। আমি এখানে আসার পর থেকে হয়তো ঘটনাগুলি বিচার করে বিশ্লেষণ করে তিনি আবার নতুন ভাবে তৈরি করছেন। তার মুখের ভাব থমথমে হয়েছিল। তিনি আমার বিবরণ ও বিশ্লেষণ শুনে কোনো মতামত প্রকাশ করেননি। ফাদারের সঙ্গে বেলা 4টে নাগাদ বেরোলাম। ফাদার আমায় ক্যামেরা সঙ্গে নিতে বারণ করলেন। ফাদারকে কোন রকম গন্তব্যস্থল সম্পর্কে প্রশ্ন করিনি। পুরনো কোনো ঘটনাস্থলে যেতে হবে এটা আমি অনুমান করেছিলাম। যখন দেখলাম গতকাল সন্ধ্যার সেই নির্জন ভুতুরে বাড়ির সুড়িপথেই ফাদার পা রাখলেন, তখন আমি অবাক না হয়ে পারলাম না। আমি ফাদারের পিছনে পিছনে যাচ্ছিলাম। ফাদার বাড়িটার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে দেখছিলেন। যেতে যেতে বললেন, জোনাথন, আমার মনে হচ্ছে বাড়ির দরজা জানলাগুলো আমি আগে বন্ধই দেখেছি। মনে হচ্ছে এখন বাড়িতে সম্প্রতি বোধহয় কোনো লোকজন এসে উঠেছে। কিন্তু কেউ যদি বিদেশ থেকে ফিরে আসতো তাহলে এতদিনে তো আমার কানে খবরটা আসতো। কে এসেছে কে জানে। আমি বললাম, ওরকম খালি বাড়ি জবরদখল হলেও তো কিছু বলার নেই কারোর। বাঘের ভয়ে গ্রামের মানুষ এতই উত্তেজিত হয়ে আছে যে কারোর সেরকম অবস্থা নেই এদিকে নজর দেবে। কথা বলতে বলতে আমরা সরাসরি বাড়িটার ভেতরে ঢুকে গেলাম। দেওয়াল ঘেরা শান বাঁধানো চাতাল, 2টি ঘর, বাম পাশে একতলায়, তালা বন্ধ দরজায়। তালাটার অবস্থা প্রায় জং ধরা, ঝোপঝাড়ে ভরে গেছে চাতালটা। বাড়ির মতোই ছোট্ট ঘর দুটোর অবস্থাও জীর্ণ দশা। তালা ঝুলছে নিচতলার পাশাপাশি বারান্দার সবকটি ঘরে। দরজার কোনায় কোনায় মাকড়সাদের আড্ডা জমেছে। দরজার একটা পাল্লার কবজা খুলে কাত হয়ে ঝুলে পড়ে আছে সিঁড়ির মুখের কাছে, বালির পুরো আস্তরণ সিঁড়িতে। কি ব্যাপার বলতো, বললেন ফাদার। মানুষজন যে এখানে আছে তার তো কোনো আভাস পাওয়া যাচ্ছে না। আমরা দুজন পরের তলায় সিঁড়ি বেয়ে উঠে এলাম। বাতাস ভারী হয়ে আছে স্যাঁতস্যাঁতে গন্ধে। রেলিং ঘেরা বারান্দাতে এসেও প্রাণের সাড়া পেলাম না। আমরা ঢুকলাম একটা ঘরে। এই ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধটা আর পেলাম না।
দরজা জানলাটা খোলা ছিল বলেই হয়তো। ঘরের কোনায় কোনায় ছাদে ঝুলছে জঞ্জাল। এক কোণে জড়ো করা আছে পুরনো কিছু কাঠের আসবাবপত্র। একটা সেন্টার টেবিল মেঝের মাঝখানে রাখা ছিল। সেন্টার টেবিলের উপর একটা কাঁচ ঢাকা লণ্ঠন। অর্ধেক মোম ভেতরের দিকে পুড়ে গেছে, কালো হয়ে আছে পোলতের মাথাটা। ফাঁকা ঘর, কোথাও কোনো মানুষের বসতির চিহ্ন পর্যন্ত নেই। অথচ লণ্ঠনের কম্পমান আলো কাল সন্ধ্যারাতে আমার চোখে পড়েছিল। কানেও এসেছে একটা শিশুর তীক্ষ্ণ কণ্ঠের আর্ত চিৎকার। চতুর্দিক খুঁটিয়ে ফাদার দেখলেন। তিনি হেঁটে গেলেন ব্যালকনির শেষ প্রান্ত পর্যন্ত। গভীর চিন্তা মগ্ন হয়ে তিনি আবার ফিরে এলেন। মিস্টার হার্কার, আমার মনে হয় নিচের ঘরগুলো একবার গিয়ে দেখা দরকার। তিনি সিঁড়ির মুখের দিকে যেতে যেতে বললেন। আমি বললাম, সবকটা ঘরে তো তালা দেওয়া। কোনো জবাব দিলেন না ফাদার। নিচ তলায় আমরা সিঁড়ি বেয়ে নেমে এলাম। দেখলাম একটা খোলা তালা লাগানো রয়েছে কোণের দিকের একটা দরজায়। পায়ের মৃদু চাপ দরজাটার উপর দিলেন ফাদার। পাল্লাটা সঙ্গে সঙ্গে সরে গেল। এদিকে তালাটা ছিটকে গেল অন্যদিকে। ফাদার তার আলখাল্লার পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করলেন। দেখে মনে হলো ফাদার ভালোভাবেই তৈরি হয়ে এসেছেন। টর্চের আলো সঙ্গে থাকায় আমাদের আর সিঁড়ি ভাঙতে কোনো অসুবিধা হলো না। চাপা ভ্যাপসা গন্ধে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। আমরা দাঁড়ালাম এসে অন্ধকার একটা চোরা কুঠুরিতে। ঘরের মেঝের মাটি ওঠা। সেই ক্ষত বিক্ষত অবস্থা দেখে মনে হলো এখানে মেঝেতে খোঁড়াখুড়ি হয়েছে। দেখলাম এক পাশে একটা কফিন রাখা আছে। সবকিছু ফাদার টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। পরে বললেন, মাটির তলা থেকে কিছু খুঁড়ে বের করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। জোনাথন, আমার মনে হয় সেটা কোনো দুষ্টু লোকের কাজ, আর তারা এই গ্রামেই থাকে। হয়তো তারা গুপ্তধনের সন্ধান করছিল। সাগ্রহে কথাটা শেষ করে তিনি কফিনের দিকে এগোলেন। আমিও গিয়ে দাঁড়ালাম তার পাশে। ক্রমশই যেন রহস্যময় হয়ে উঠল বাড়িটা। এই বাড়ির মাটির তলার ঘরে এখন একটা যে কবর রয়েছে তা কাল সন্ধ্যায় একবারও আমার মনে সন্দেহ হয়নি। ভালো করে আলো ঘুরিয়ে দেখতেই দেখলাম যে কফিনের ডালাটা এক পাশে সামান্য ফাঁকা রয়েছে। আঙুল দিয়ে সেই ফাঁকে টান দিতেই ডালাটা সোজা হয়ে গেল। কফিনে শায়িত মাঝ বয়সী একটা নারী মূর্তি ফাদারের টর্চের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, যেন নিদ্রিত একটা সজীব তাজা মানুষ। তার মুখে শরীরে কোথাও কোনো বিকৃতির লক্ষণ নেই। তরতাজা একটি মৃতদেহ পুরনো এই কফিনে কি করে এলো সেটা আমি বুঝতে পারলাম না। অবাক হয়ে তাকিয়ে রইলাম। জোনাথন, আমার সন্দেহই তাহলে সত্যি হলো। দেখো, দেহে কোনো মৃতার লক্ষণই নেই, অথচ কফিনটা যে মাটি খুঁড়ে ওপরে তোলা হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। জোনাথন, দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে মৃতদেহটা কোনো পারিবারিক পুরনো। অথচ কেন বলতে পারো এই মৃতদেহটা অবিকৃত রইল? আমার মাথায় এই অদ্ভুত ব্যাপারের কোনো ব্যাখ্যাই এলো না। মৃতদেহের উপরে ফাদার ঝুঁকে আলো ফেললেন। তীক্ষ্ণ দুটি দাঁত ঠোঁটের দুপাশ ফুঁড়ে জেগে আছে স্পষ্ট আমার চোখে পড়ল। এমন সুচালো দীর্ঘ সদন্ত কখনো কোনো মানুষের মুখে থাকে তা আমার এর আগে কখনো চোখে পড়েনি। ওই দাঁতের আভাস, কমনীয় মুখবয়ব এমন এক অপার্থিব হিংস্রতা ফুটিয়ে তুলেছে যে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জোনাথন, এই হলো সেই বাঘ। বাঘ? এই বলে ফাদারের মুখের দিকে আমি চমকে তাকালাম। ঠিক তাই ভাবছে গ্রামের লোকজন। আর এই মহিলা অতগুলো শিশুর রক্ত পান করে কিরকম দেখো কফিনের শয্যায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু এই বিষয়ে কেউ জানে না। এরা জেগে ওঠে আর বেরিয়ে পড়ে শিকারের সন্ধানে, যখন দিনের আলো আর থাকে না। আর কালই হয়তো তোমার কাছে গেছিল এইরকমই কোনো এক হতভাগ্য শিশুর করুণ আর্তনাদ। তোমার কাছ থেকে এই কথাটা শোনার পরই আমার মনে কালই প্রথম এই সন্দেহটা জেগে ওঠে। জোনাথন, বললাম, আপনি কি সেই ড্রাকুলার কথা বলছেন ফাদার?
শুনেছি ড্রাকুলা অশুভ আত্মা। অশুভ আত্মা এই মৃতদেহকে আশ্রয় করে জেগে ওঠে কবর থেকে। কি সেই? হ্যাঁ জোনাথন, ঘটনাটা অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব, আর আজ তুমি নিজেই সেটা চোখের সামনে দেখতে পাবে। বলতে বলতে ফাদার নিচে নামিয়ে দিলেন কফিনের ডালাটা। এখনো 1.5 ঘন্টা প্রায় দিনের আলো থাকবে। চলো, দিনের আলো থাকতে থাকতে আমরা বাড়ির বাইরেটা একটু দেখে আসি। বাকি কাজটুকু আমাদেরকে সারতে হবে সন্ধ্যের পর এখানে ফিরে এসে। বললাম, বাইরে আর কোথায় যাব? এখানে তো বাড়িঘর অনেক দূরে দূরে, চারদিক শুধু ঝোপ জঙ্গল আর ঘাসবন। কিন্তু আমি এখন ফাদারের অনুগামী, আমি এখন শুধু দর্শক মাত্র। আমার বিশেষ কিছু ড্রাকুলার রহস্য সম্পর্কে জানতে আর বাকি নেই। ফাদার কি করে দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভাবলাম, ড্রাকুলার পৈশাচিক তাণ্ডব শুরু হয়ে গেছে তার প্রাসাদ ছাড়িয়ে এই পাড়াগাঁয়েও। আর সেটা কি করে ফাদার এতটা নিশ্চিন্ত হলেন? আমার মনে একের পর এক প্রশ্ন উঠতে লাগলো, কিন্তু কোনো কথাই ফাদারকে জিজ্ঞেস করতে পারলাম না। তিনি নিজেকে যেন কঠিন এক আবরণে ঢেকে রেখেছেন। ফাদারকে আমি নিঃশব্দে অনুসরণ করে চলেছি। তিনি এসে দাঁড়ালেন বাগান পেরিয়ে সামনে সরু পথে। গাছের উঁচু মাথায় এখন অস্তমান সূর্যের নিস্তেজ আলো সামান্য লেগে রয়েছে। অন্ধকার জমতে শুরু করেছে বাড়ির পিছনে জঙ্গলের দিকে। ফাদার বললেন, এসো, কিছুক্ষণ গা ঢাকা দিয়ে বসে আমরা এই ঝোপের আড়ালে, আর কোনো কথাটি বলবে না, একদম চুপ। গাছে গাছে বাসায় ফেরা কলকাকলি পাখিদের, বুনো পাতা থেকে চাপা সোদা গন্ধ। দূরে ঘন নীল পাহাড়ের চূড়ায় ড্রাকুলার সেই বাড়ি। মনে হয় রহস্যময় এক প্রাচীন নিকেতন। আমার এক বিচিত্র অনুভূতি হলো সব মিলিয়ে। কি দেখবার জন্য ফাদার ঝোপের আড়ালে বসে আছেন তা আমি কিছুই জানি না। আমার এই প্রৌঢ় সঙ্গী সহসা নীরবতা ভঙ্গ করলেন। বললেন, আমি এখন নিঃসন্দেহ যে অভিশপ্ত বাড়ির অন্ধকার প্রকোষ্ঠ থেকে বেরিয়ে রক্তপায়ী ড্রাকুলা গ্রামের আনাচে কানাচে টহল দিতে যায়, আর তারপরে তারা নিজের রক্ত তৃষ্ণাকে মেটানোর জন্য গ্রামের কোনো না কোনো বাড়ি থেকে অসহায় শিশুদেরকে তুলে নিয়ে আসে এখানে। ড্রাকুলার অস্তিত্বের কথা আমাকে ওই কফিনে শোয়ানো মেয়েটির বিকৃত ওই দাঁত আর অবিকৃত চেহারায় জানিয়ে দিয়েছে জোনাথন। জোনাথন, তুমি হয়তো জানো না যে মুখের গঠনেই প্রথম এই পরিবর্তন সূচিত হয়। তুমি জানো, দেহের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না যখন সে নিয়মিত রক্তপান করতে থাকে। জিজ্ঞাসা করলাম, সব ছাড়া তো কিছুই নয় আমি যা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে এটা শব্দে হয়ে থাকে, অথচ এই দেহেই রাত্রিবেলা অশুভ আত্মার জাগরণ ঘটে, আর তখনই এরা রক্তের নেশায় ছুটে বেড়ায়, আর তারা আবার তাদের কফিনে ফিরে আসে রাতের অন্ধকার থাকতে থাকতেই। আমি জানতে চাইলাম, তাহলে কি এই নারী জীবিত অবস্থায় ড্রাকুলার শিকারে পরিণত হয়েছিল? হ্যাঁ, হয়তো অনেকবারই ড্রাকুলা সেই আত্মা এই নারীর রক্ত পান করার সুযোগ পেয়েছিল। আমি বললাম, ফাদার, ড্রাকুলা রক্তপান করবে কি করে? সে তো অশরীরী। ঠিক, অশরীরী বটে। সে রক্ত তৃষ্ণা মেটাবার জন্য মানুষ, পশু, পাখি সবার দেহে আশ্রয় নেয় এবং এদের দিয়ে নিজের কাজ পূর্ণ করে। জোনাথন, তুমি তো আমাকে আগেই বলেছ যে ওই প্রাসাদে থাকতে তুমি ড্রাকুলাকে দেখেছ একজন বৃদ্ধ লোক রূপে। এবার বুঝে নাও, কোন এক বৃদ্ধ যে মারা গিয়েছে তার শরীরে ড্রাকুলা। বাকিটা বুঝে নাও। জোনাথন, উঠে পড়ো, সন্দেহ হয়ে গেছে, তাড়াতাড়ি। ফাদার হঠাৎই যেন সজাগ হয়ে উঠলেন এবং দাঁড়ালেন ঝট করে। এরপর কোনো শব্দ না করে আমরা প্রবেশ করলাম ওই বাড়িতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। ঘরের ভিতর দিকে আড়াল থেকে দৃষ্টি ফেললাম। মোমের শিখা কেঁপে কেঁপে জ্বলছে টেবিলটার উপরে, কিন্তু ঘরটা পুরো জনশূন্য। ফাদার টর্চ জ্বালালেন। পরক্ষণেই কোণের দিকের কফিনটার উপর অন্ধকার ভেদ করে তার টর্চের তীব্র আলো গিয়ে পড়ল। আশ্চর্য দেখলাম যে শূন্য গর্ভ ডালাটা খোলাই পড়ে আছে, অদৃশ্য হয়ে গেছে মৃতদেহ মহিলাটার। কফিনটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন ফাদার।
আমার পক্ষে এই মৃত্যু আটকানো সম্ভব নয়, তবে কাল থেকে আমি একটিও শিশুকে আর প্রাণ হারাতে দেব না। চিরতরের জন্য ড্রাকুলার এই অভিশপ্ত জাগরণ আমি বন্ধ করে দেব। কথাগুলো নিজেকেই বললেন ফাদার। তার চোয়ালগুলো শক্ত হয়ে উঠেছে তার এই কঠিন সংকল্পের জন্য। ফাদার মুহূর্তে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ফাদারকে অনুসরণ করলাম। হিমশীতল রক্তের স্রোত মুহূর্তের মধ্যে আমার শির দ্বারা বেয়ে নামতে লাগলো। সর্বশরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠল। গোটা বাগানটা জুড়ে সেই অপার্থিব মৃদু আলো দেখা গেল। সবকিছু পরিষ্কার দেখতে পেলাম সেই আলোয়। অসংখ্য শিয়াল বাগান ছাড়িয়ে সামনের দিকে অনেক দূর পর্যন্ত গায়ে গা ঠেসাঠেসি করে দাঁড়িয়ে আছে। এত শিয়াল যে সেখানে তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না। তাদের জিভগুলো তীব্র লালসায় লক লক করে জ্বলছে। অস্পষ্ট আলোয় চোখগুলো রক্তবিন্দুর মতন চকচক করছে। সকলেই তাকিয়ে আছে হিংস্র লোলুপ দৃষ্টিতে বারান্দার দিকে। ফাদারের পিছনের দিকে দাঁড়িয়ে ভয়ে আতকে চমকে উঠলাম বারান্দার দিকে চোখ ঘোরাতে। কফিনের মধ্যে শয্যায় শায়িত যাকে বিকেলে দেখেছি, সেই নারী মূর্তি এখন আমি দেখতে পাচ্ছি। যে নারী মূর্তিকে কফিনে দেখেছিলাম সে ছিল নিষ্প্রাণ নিষ্পন্দ, আর এখান থেকে দেখতে পাচ্ছি সে সজীব প্রাণবন্ত। চঞ্চল বুভুক্ষ শেয়ালদের দিকে মুখ করে সে এখন বারান্দার কোণে দাঁড়িয়ে আছে। বছর চারেকের একটা শিশুকে দুহাতে বুকের কাছে আঁকড়ে ধরে রেখেছে। ছোট্ট নিটল পা দুটি তার হাতের উপর দিয়ে ঝুলে পড়েছে। মুখ আর ঠোঁটে রক্ত মাখা ছিল সে নারী মূর্তির। তীক্ষ্ণ সদন্ত দুটি ঠোঁটের দুপাশ ফুরে জীবন্ত বিভীষিকার মতন আত্মপ্রকাশ করেছে। পিঠের দুপাশে বুকের উপর সাপের ফোনার মতন চুলের গোছা কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। বলতে বলতে যে শিশুটিকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল তাকে সমবেত শিয়ালের সামনে উপহার হিসেবে ছুড়ে দিল। আর একটি শিয়াল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে লুফে নিল শিশুটাকে। এই দৃশ্য দেখার পর আমি বুঝতে পারলাম আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। কেন আমার এরকম মনে হচ্ছে সেটা বোঝার আগে নিঃশব্দে আমি পায়ে পায়ে সরে এলাম ফাদারের পিছন থেকে। পেছনের বারান্দার দিকে অন্ধকারের মধ্যে আমি একলা চলে এলাম। আর ঠিক সেই মুহূর্তে সারাশির মতন দুটো হাত এসে আমার কণ্ঠনালীটা চেপে ধরল। ধরামত্ত আমি বুঝতে পারলাম যে এটা কোনো নারীর হাত, কারণ হাত দুটি নরম ছিল। হাত দিয়ে তার হাত দুটি আমি প্রাণপণে সরাবার চেষ্টা করছিলাম। কোনো শব্দ আমার গলা দিয়ে পার করতে পারছি না। আমার অবস্থা তখন নিঃশ্বাস বন্ধ হয়ে ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। কণ্ঠনালীতে যেন ঠেলে উঠে আসছে আমার হৃৎপিণ্ডটা। মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম সমস্ত শরীর শিথিল হয়ে পড়েছে, আর আমি যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান এলো তখন দেখলাম অনেকক্ষণ আগেই মোমটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। এত গাঢ় অন্ধকারের মধ্যে তাকিয়ে নিজের হাতটাও আমার নজরে পড়ছে না। আমি একভাবে বসে আছি। শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘরের দরজাটাকে খোলার চেষ্টা করেছি। দরজার পাল্লাটা এতটুকুও নাড়াতে পারিনি। দরজায় একটা শব্দ পেয়ে আমি উঠে দাঁড়ালাম। সঙ্গে দুটি পাল্লাও খুলে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়াও ঘরে ঢুকে এলো। খোলা দরজার দিকে তাকিয়ে বিস্মিত স্বর ফুটল, আপনি এসেছেন? ফাদার ঘরে ঢুকলেন জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে। বললেন, মাই সন, আমি এসে গেছি। কিন্তু আপনি এই ঘরে এলেন কি করে? সেই নারীরূপী ড্রাকুলা কোথায়? সে আর সুযোগ পাবে না। আজ থেকে ড্রাকুলার কবল থেকে মুক্তি পাবে সারা বিশ্ব। আজকের পর কোনো দিনই আর কোনো মায়ের কোল থেকে
তার শিশু হারিয়ে যাবে না। ফাদারের দিকে আমি অবাক হয়ে তাকালাম। আমি এরকমই একটা উপায় জানি যাতে ড্রাকুলাকে আজকের পর থেকে চির নিদ্রায় শায়িত রাখা যাবে। হ্যাঁ জনাথন, হ্যাঁ, আর আমি সেই উপায় আজকে সঙ্গে করে নিয়ে এসেছি। ঘর থেকে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ফাদার আমাকে মোমবাতির আলোতে পথ দেখাতে লাগলো। ফাদার বললেন, এমনই ভয়াবহ হয় ড্রাকুলারা মানসিক আকর্ষণের তীব্রতা। আমার কাছে পবিত্র ক্রস রয়েছে বলে আমাকে সে মানসিকভাবে আকর্ষণ করতে পারেনি, আর তাই ওইখান থেকে তোমাকে সে টেনে নিয়ে গিয়েছিল। কথা বলতে বলতেই একটা তীক্ষ্ণ কাঠের গোজ তার লম্বা আলখাল্লার ভেতর থেকে বের করে আনলেন। আমার হাতে মোমটা দিয়ে বললেন, এই হলো মৃত্যুহীন ড্রাকুলার মৃত্যুবান, আর নয় অনেক অসহায় শিশুর তাজা রক্তে সে তার অধর লাল করেছে, আর সেটা আর হতে দেব না। কথা শেষ হতেই দুহাত মাথার উপরে তুলে নিলেন। পরক্ষণেই ড্রাকুলার বুকের বাম পাশ ঘেঁষে গেঁথে গেল তীক্ষ্ণ কাঠের শলাকা। শায়িত ড্রাকুলার দেহটি সঙ্গে সঙ্গে কুঁকড়ে গেল, যেন মাথাটা একবার তোলবার চেষ্টাও করলো। এলিয়ে পড়ে গেল আবার পরক্ষণেই। ঠোঁটের দুফাক দিয়ে গল গল করে বেরিয়ে এলো রক্ত। পায়ের তলার মাটি সহসা যেন কেঁপে উঠল। বাতাসে যেন কেমন একটা চাপা অস্পষ্ট গম গম শব্দ। সেই শব্দের পরিণতি হলো ভয়ঙ্কর আর্তনাদে। সেই ভয়াবহ রক্ত জল করা পুরুষ কণ্ঠের চিৎকার আড়ষ্ট করে ফেলল আমাদের। তীব্র ভয়ঙ্কর সেই আর্তনাদ যেন গোটা পাতাল ঘর জুড়ে ছুটে বেড়াতে লাগলো। ফাদার চৌকিতে বুকে ঝোলানো ক্রসটা হাতে নিয়ে সামনে বাড়িয়ে ধরলেন। কম্পিত স্বরে আমাকেও ক্রসটা স্পর্শ করতে বললেন। ফাদারের হাতে হাত স্পর্শ করতেই বিভোর বিস্ময়ে বিদ্যুৎ ঝলকের মতন একটা দৃশ্য পলকের জন্য আমার চোখের সামনে ভেসে উঠল। একটি পুরুষ মূর্তি কালো পোশাকে আপাদ মস্তক মোড়া, কাঠের গোজ ঢুকে আছে তার বুকে, মাটিতে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, রক্তাক্ত চোখে নিঃসীম জিঘাংসা, করাল ভয়ঙ্কর কুঞ্চিত মুখে তার তীব্র বেদনা, অভিব্যক্তি অন্ধকারে ঝলসে বিদ্যুৎ ঝলকের মতোই দৃশ্যটা পলকের জন্য মিলিয়ে গেল। নিথর নিস্তব্ধতা সঙ্গে সঙ্গে যেন ঝাঁপিয়ে পড়ল, আর কোনো দিক থেকেই শোনা গেল না সেই বিভৎস বিকট আর্তনাদ। ফাদার টান টান হাতে ক্রসটা সামনে উঁচিয়ে ধরলেন। তিনি হাতটা নামিয়ে ঘুরে দাঁড়ালেন কফিনের দিকে। আমিও দাঁড়ালাম। চোখ সরিয়ে আনতে পারলাম না এমন আর একটা ভয়ঙ্কর দৃশ্য থেকে। চোখের সামনেই শরীরটা পাল্টে যেতে লাগলো ভয়ঙ্কর ভাবে। কুকড়ে গুটিয়ে গিয়ে একদম ছোট হয়ে গেল। কয়েক মুহূর্ত আগে যে ছিল সতেজ নারী, এখন সেটা আস্তে আস্তে একটা নিরেট কঙ্কালে পরিণত হলো। আমার মুখ দিয়ে স্তম্ভিত বিস্ময়ে কেবল একটা কথাই বেরিয়ে এলো, আশ্চর্য, কি করে সম্ভবে? কয়েক মুহূর্ত ফাদার স্থির হয়ে চক্ষু মুদে দাঁড়িয়েছিলেন। মনে হলো নিশ্চয়ই মৃতের আত্মার শান্তি কামনা করছেন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে। চলো জনাথন, আমাদের কাজ শেষ। কৃতজ্ঞতা ও অভিভূত দৃষ্টিতে ফাদারের দিকে আমি তাকিয়ে বললাম, ফাদার, আপনাকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আজ আমার এক নতুন অভিজ্ঞতা হলো, আর সেটা সম্পূর্ণ আপনার অনুগ্রহে। এই ড্রাকুলা কবরের মৃতদেহে হয়তো এক অপ্রাকৃতিক রহস্যময় শক্তির বশে প্রাণবন্ত হয়ে উঠেছিল। নিঃশেষ হওয়ার আগে যে পুরুষ মূর্তি পলকের জন্য আমাদের চোখে পড়েছে, আমার অনুমান তা প্রাসাদের সেই বৃদ্ধ ড্রাকুলায়। আমার অনুমান কবরে শায়িত নারী দেহটিকে অভিশপ্ত ও অশুভ শক্তির ড্রাকুলা আশ্রয় করেছিল। ফাদারের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই পরমেশ্বরের অপরিসীম অনুগ্রহ যে আমরা এই গোটা বিশ্বকে ড্রাকুলার কবল মুক্ত করতে পারলাম।
ঘাস জমির পথ ছেড়ে গির্জার পথে উঠে জীর্ণ প্রাচীন নির্জন বাড়িটার দিকে আমি আরো একবার ফিরে তাকালাম। বন্ধুরা, তোমরা শুনছিলে সূচিপত্রের পাতায় আজকের গল্প ড্রাকুলা সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্ব। যদি আমাদের গল্পগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটিকে টিপে দাও পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। গত 27 মার্চ 2020 সালে মুক্তি পাওয়ার কথা ছিল বাংলা ছবি সাইয়া এ জার্নি অফ লাভ। করোনা সংক্রান্ত লকডাউন এবং হোমস্টের কারণে এই ছবির মুক্তি কিছু দিনের জন্য পিছিয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই সাইয়া এ জার্নি অফ লাভ ছবিটি দেখতে যেন ভুল না হয়।